বৃষ্টি, ঢল, প্লাবনে বিপর্যস্ত জনজীবন। চট্টগ্রাম, কক্সবাজার সহ পার্বত্য অঞ্চলে পানিবন্দী লাখ লাখ মানুষ। ৩ জনের মৃত্যু, বিচ্ছিন্ন যোগাযোগ, বাঁধ ভেঙে ডুবছে হাওর। দুর্গতদের পাশে সরকার, পৌঁছে গেছে চাল। প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২ কোটি টাকা সহায়তা। চট্টগ্রামে ত্রাণ ও অর্থ বিতরণ বিরোধী দলীয় নেতার স্লুইস গেট খুলে দেওয়ার দাবি। এবং সংস্কার শেষ না হতে বিভিন্ন স্থানে উঠে যাচ্ছে কার্পেটিং। গোপালগঞ্জে সড়কের স্থায়িত্ব নির্মাণ নিয়ে জনমনে প্রশ্ন। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির। জনপদের সময়ের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল আর প্লাবনে দক্ষিণ পূর্বাঞ্চলের জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবনের বিভিন্ন স্থানে আকস্মিক জলাবদ্ধতায় পানিবন্দী লাখ লাখ মানুষ। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। চট্টগ্রাম ও কক্সবাজারে 2 শিশুসহ মারা গেছেন 3 জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে শনিবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া হাওর অঞ্চলেও পানি বৃদ্ধির কারণে বাঁধ ভেঙে ডুবছে লোকালয়। কখনো ঝিরিঝিরি, আবার কখনো ভারী বৃষ্টি। নদ নদীর পানি বেড়ে তলিয়েছে লোকালয়। হাঁটু পানিতে নাজেহাল বাসিন্দারা। টানা 5 দিনের ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও জোয়ারের প্রভাবে চট্টগ্রামে বাঁশখালী উপজেলায় ভয়াবহ রূপ নিয়েছে পরিস্থিতি। অধিকাংশ মাটির ঘর বিধ্বস্ত হয়ে গেছে। কোমর পানিতে সবজি ক্ষেত নষ্ট হওয়ায় লোকসানে কৃষক। এদিকে বাহারছড়া এলাকায় পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। নিজ ঘরে খেতে পারছে না, থাকতে পারতেছে না। এখানে বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় উঠছে। বাসাবাড়ির পানি বেশি, হাঁটু পর্যন্ত পানি, ঘর দুয়ার ভেঙে যাওয়ার মতো অবস্থা। ভারী বর্ষণে ভয়াবহ বিপর্যয়ের মুখে কক্সবাজার। 35টি ইউনিয়ন প্লাবিত হয়ে পানিবন্দী লাখো মানুষ। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দিন কাটছে ক্ষতিগ্রস্ত মানুষের। রাস্তা তলিয়ে থাকায় বাধাগ্রস্ত যানবাহন চলাচল। চকরিয়ায় নৌকা ডুবে 1 কিশোরীর মৃত্যু হয়। জীবিত উদ্ধার করা হয় 4 জনকে। পানি কমতেছে না আর কি, আমরাও যেতে পারতেছি না। রাস্তার মধ্যে পানির যে অবস্থা, পাহাড়ি ঢল, এখনো পয়েন্টে যাওয়া হয়নি। পানিতে টইটুম্বর রাঙ্গামাটির বিভিন্ন এলাকা। ঘরের ভেতরেও কোমর সমান পানি। বাধ্য হয়ে তাই 11টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন দুর্গতরা। পানিবন্দীদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করছে প্রশাসন। এছাড়া সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়ে গেছে আটকা পড়া পর্যটকরা। বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসে বন্ধ হয়ে গেছে রাস্তা। বান্দরবানেও অপরিবর্তিত দুর্যোগ পরিস্থিতি। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বাসাবাড়ি সহ দোকানপাটও। বেশ কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। হবিগঞ্জে ঢেউয়ের তোড়ে ভেঙে গেছে খোয়াই নদীর বাঁধের 2টি স্থান। লোকালয়ে ঢুকছে পানি। তলিয়ে গেছে 10 গ্রামের বাড়িঘর, রাস্তা আর বিস্তীর্ণ কৃষি জমি। পানিবন্দী হাজার হাজার মানুষ। নতুন করে আরও কয়েকটি স্থানে বাঁধ ভাঙার আশঙ্কা দেখা দেওয়ায় আতঙ্কে বাসিন্দারা। মৌলভীবাজারে 3টি প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এছাড়া উন্মুক্ত বাঁধ দিয়ে হুহু করে পানি লোকালয়ে ঢুকছে। অনেকে বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। 2-3টা গ্রামও আমরা বাড়িঘর ছাড়া। এছাড়া গেল কয়েকদিনের থেমে থেমে বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল সুনামগঞ্জ ও কিশোরগঞ্জবাসী। এসব এলাকায় দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত 5 নদীর পানি 9টি পয়েন্টে বিপদসীমার উপরে বইছে। বান্দরবান, কক্সবাজার জেলা এবং মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজমান রয়েছে এবং আশা করছি এবং অতি দ্রুতই এই পরিস্থিতির একটু উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলায় 3 নম্বর সতর্ক সংকেত চলছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দুর্গত মানুষের পাশে থাকতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। এরই মধ্যে দুর্গত এলাকায় পৌঁছে গেছে 2,500 মেট্রিক টন চাল। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ দেওয়া হয়েছে 2 কোটি 15 লাখ টাকা সহায়তা। মিরপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। কয়েকদিনের ভারী বৃষ্টিতে দেশের পার্বত্য অঞ্চল সহ বেশ কয়েকটি জেলায় বিপর্যস্ত জনজীবন। আকস্মিক প্লাবনে পানিবন্দী লাখ লাখ মানুষ।
চট্টগ্রাম অঞ্চলের এই দুর্যোগ মোকাবেলায় 10টি পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্গত এলাকায় চালু করা হয়েছে 1057টি আশ্রয়ণ কেন্দ্র। এরই মধ্যে জিআর রিলিফের আওতায় ক্ষতিগ্রস্ত 5 জেলায় 2 কোটি 15 লাখ টাকার নগদ সহায়তা ও প্রায় 3,500 মেট্রিক টন চাল পৌঁছে দেওয়া হয়েছে। দুর্গত এলাকায় শিশু খাদ্য, 3 বেলা খাবার সরবরাহ ছাড়াও পৌঁছে গেছে খাবার পানি, স্যানিটেশন ব্যবস্থা ও স্বাস্থ্যসেবার উপকরণ। পাহাড়ে জরুরি সেবা পৌঁছাতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও। প্রধানমন্ত্রীর সহায়তায় বার্তা পৌঁছে দিতে জনপ্রতিনিধিদের দুর্গত এলাকায় অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গত এলাকার এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন শুক্রবার ফেসবুক পোস্টে এসব কথা জানান। পরিবর্তিত পরিস্থিতি এর আগে রাজধানী মিরপুর সরকারি বাংলা কলেজ এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন আরও জানান, দুর্গত মানুষদের পাশে থাকতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী স্বল্প সময়ের ভেতরে 2 কোটি 15 লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছেন। নিশ্চিত করেছেন 1000-এর বেশি আশ্রয় কেন্দ্র চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি এই 5টি জেলায় উন্মুক্ত করা হয়েছে। মাহাদি আমিন আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। আমাদের যারা শিক্ষকবৃন্দ রয়েছেন ওনাদের জন্য আমরা সুযোগ সুবিধা বৃদ্ধি করতে যাচ্ছি। আমাদের যারা সাবেক শিক্ষার্থী রয়েছেন, বিভিন্ন পেশায় যারা রয়েছেন, তাদের জন্য আমরা কিভাবে আরো বেশি কর্মসংস্থান সৃষ্টি করা যায়, কিভাবে ব্যবসা বাণিজ্যকে সহজ করা যায়। বৈষম্যহীন মেধাভিত্তিক বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য বলেও জানান মাহাদি আমিন। বাংলাদেশকে আমরা নতুনভাবে আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। নিশ্চিত করে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া সহ প্লাবিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুর্গত এলাকাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ত্রাণ সরবরাহে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাহাড় ধসে নিহতদের প্রত্যেকের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণাও দেন জামায়াত আমির। শুক্রবার সকালে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া সহ প্লাবিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বাঁশখালী এলাকায় বন্ধ সুইচ গেট খুলে দেওয়ার দাবি জানিয়ে দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের দেশ এই ধরনের বন্যা, খরা, দুর্যোগের কবলে প্রায়ই পড়ে। সরকার চাইলেও রাতারাতি সবকিছু, সব দুঃখ দূর করতে পারবে না, কিন্তু সরকারের দায়িত্ব আছে। আমরা সরকারের কাছে এখান থেকেই দাবি জানাচ্ছি যে সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে। পাহাড় ধসে নিহতদের প্রত্যেকের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণাও দেন জামায়াত আমির। পাহাড় ধসে 33 জন মানুষ পর্যন্ত মারা গেছেন। আমরা এই পরিবারগুলোর পাশে দাঁড়াবো। আজকে এখান থেকেই আমরা আল্লাহর উপর ভরসা করে ঘোষণা দিচ্ছি যে প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য পরিবারের হাতে আমরা 50,000 টাকা করে ছুলে দেব। এর আগে সকালে চট্টগ্রাম পৌঁছে তিস্তার বাঁধ খুলে দিলে রংপুর বিভাগেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। এ সময় দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও জানান তিনি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্রেডিট নেওয়ার জন্য জামায়াত সহ 11 দলীয় ঐক্য আন্দোলনে নেমেছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দুপুরে পঞ্চগড় নীলফামারী জেলা সীমান্তে পঞ্চগড় গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এদিকে শিগগিরই জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। শুক্রবার বেলা 12টার দিকে পঞ্চগড় নীলফামারী সীমান্তে পঞ্চগড় গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে। এই যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে, এটার একটা কি বলবো, এটা ক্রেডিট নেওয়ার জন্য তারা এই ধরনের আন্দোলনের কথা বলছেন। এই স্ট্যান্ডবাজি রাজনীতি দিন আর বাংলাদেশে চলবে না, কারণ বিএনপি কথায় বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে। একই দিন সকালে কুমিল্লা জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় শীঘ্রই জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। আমাদের কমিটি হয়ে গেছে, জাদুঘর আমরা কমিটি ছিল না, পরিচালনা কমিটি ছিল না, তাহলে যে খুশি সেই করতে পারে। এখন আমরা শিগগিরই আমরা চালু করব। এদিকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শেষ হয়েছে। শুক্রবার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সরকারের পাশাপাশি এই ধরনের সামাজিক সংগঠনের সামাজিক তৎপরতাকে অব্যাহত রাখতে হবে। প্রমাণ করতে হবে রাজনীতি কেবলই ক্ষমতা ভোগ করার একটা প্রক্রিয়া নয়, রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া। পরে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচি শেষ দিনের বৃক্ষরোপণ করেন মন্ত্রী। তারিফ রহমান, সময় সংবাদ।
গোপালগঞ্জে সংস্কার শেষ না হতেই সড়কের বিভিন্ন স্থান থেকে উঠে যাচ্ছে কার্পেটিং। এতে স্থায়িত্ব নির্মাণের মান নিয়ে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। কয়েকদিন আগেই শেষ হয়েছে রাস্তা সংস্কার, অথচ সামান্য টান দিলেই উঠে আসছে কার্পেটিং। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও। গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় কোটালীপাড়ার শিকিরবাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত 1265 মিটার দীর্ঘ সড়কের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ব্যয় ধরা হয় প্রায় 75 লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই এই সড়কে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার ও পানির ভিতরে গাইডওয়ালের সিসি ঢালাই দেয় ঠিকাদার। এছাড়া রাস্তার ভাঙন রোধে সোল্ডারিংয়ে মাটি ব্যবহারের কথা থাকলেও সেখানে ব্যবহার করা হয় বালু। ফলে সামান্য বৃষ্টিতেই সেই বালু ধুয়ে আবারও ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা। বালি মারছে, কাদা কোনো মাটি দেন, এটা বৃষ্টিতে সব ধুয়ে নামে যাবে। বালি থাকে বৃষ্টিতে, একেবারে আগলায় দলে উঠে গেছে। এদের বলছি যে এই যেভাবে আপনারা কাজ করতেছেন এইভাবে আপনাদের কাজ হয় না। তাই আমাদের বাজেট যেটা আসছে সেটাই আমরা করছি। উঠেছে দেখে পিচ নেই, উঠে যায়, পিচ দেওয়া হয় নাই, নিচে তেল দেওয়া হয় নাই। ঘটনা খতিয়ে দেখতে কারিগরি টিম পাঠানো হবে বলে জানিয়েছে এলজিইডি। কারিগরি টিম আছে, তাদেরকে পাঠিয়েছি। সেখানে যদি কোনো তাদের অবজারভেশন থাকে সে অনুযায়ী আমরা ঠিকাদারকে দিয়ে ওই কাজটি বাস্তবায়ন করে জনগণের জন্য রাস্তাটা সুগম করে দিব। চলতি বছরের 30 জুন এই সড়ক সংস্কারের কাজ শেষ হয়েছে। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন। দুপুরে মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত আব্দুল মালিকের বাড়িতে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দিয়ে মাল্টিপ্লাগ জানালার গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রেখে যান প্রতিবেশী। মালিক মাল্টিপ্লাগটি খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে স্ত্রী ও ছেলে আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল মালিককে মৃত ঘোষণা করেন। এই ছিল জনপদের সময়।